তো কেমন আছো বন্ধুরা? তোমাদের সকলকে স্বাগত জানাই দ্য আইকিউ বুস্টারের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হবে অবশ্যই তুগলক বংশ, কারণ আমরা এর আগের ভিডিওতে অলরেডি সমস্ত কিছু বলতে গেলে কম বেশি স্লেভ ডাইনাস্টি এবং খিলজি ডাইনাস্টি তো দেখেছি, এবং তার সাথে সাথে আমরা জেনেছি কিছু অ্যাডিশনাল ফ্যাক্টস, যেমন কি কোহিনূর হীরার ইতিহাস। কোহিনূর হীরার ইতিহাস বাদেও আমরা জেনেছি মালিক কাফুর সম্বন্ধে, এবং তারপরেও কি করে আলাউদ্দিন খিলজিকে নাম ডাকা হলো সিকান্দারের শানি নামে। সমস্ত কিছু, এই সমস্ত ইনফরমেশন আমি আমার প্রিভিয়াস চ্যানেল অর্থাৎ প্রিভিয়াস ভিডিওতে যেটা আমি খিলজি ডাইনাস্টির উপর বানিয়েছিলাম অলরেডি আমি ছেড়ে দিয়েছি। তোমরা যাও এবং গিয়ে দেখে আসো এবং বলো সেই ভিডিওটা তোমাদের কেমন লাগছে, এবং একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যেটা আমাকে অন্তত মোটিভেট করে to do that kind of many more videos that can actually help you, and by utilizing those videos you can actually make your learning better. So it's the time to make your learning better with us. তো খুব শীঘ্রই একটা বড় কিছু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে আমার এই চ্যানেলে। তো এর বাদেও আমি তোমাদেরকে যেটা আগের দিন বলছিলাম, তো আমি প্রত্যেকবারের মতো একটু রিক্যাপ করিয়ে দিই, যেটা আমার প্রত্যেকবারের একটা কাজ। রিক্যাপ করাবো অ্যাবাউট দ্য খিলজিস। সো আমি আগে সূত্রটা লিখে নিই, যে সূত্রটা কি। এখানে তো আমি স্কোয়ার বি স্কোয়ার বুঝাবো না, আমি কি লিখবো? গুলাব খিলে তো শ্বাস লো। গুলাব দিয়ে গুলাম, তারপর খিলজি, তুগলক, সৈয়দ, লোদি। এর মধ্যে আমরা অলরেডি গুলাম বংশ বা স্লেভ ডাইনেস্টি কিংবা যাকে মামলুক বংশ বলা হয় আমরা দেখে নিয়েছি। মামলুক বংশের প্রতিষ্ঠাতাকে যদি বলে দ্য ফাউন্ডার তাহলে হবে কি? কুতুবউদ্দিন আইবক। আর যদি বলে দ্য রিয়েল এস্টাবলিশার অর দ্য রিয়েল ফাউন্ডার অর্থাৎ প্রকৃত প্রতিষ্ঠাতা, ইট উইল বি ইলতুৎমিশ। খিলজি বংশের প্রতিষ্ঠাতাকে জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি, যিনি আলাউদ্দিন খিলজির প্রাথমিককালে সম্পর্কে জ্যাঠামশাই হলেও পরবর্তীকালে শ্বশুরে পরিণত হন, এবং তিনি তার জালালউদ্দিনের কন্যা মেহেরুন্নিসাকে বিয়ে করে এবং পরবর্তীকালে জালালউদ্দিনকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসে। আলাউদ্দিনের একটা স্বপ্ন ছিল যে আলাউদ্দিন আলেকজান্ডার দি গ্রেটের মতো, যিনি 326 খ্রিস্টপূর্বাব্দে 326 বিসিতে ভারতবর্ষে এসেছিলেন খাইবার গিরিপথের মাধ্যমে। তিনি চেয়েছিলেন জাস্ট লাইক আলেকজান্ডার দি গ্রেট হি উইল ডমিনেট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, তিনি গোটা বিশ্বকে দমিয়ে রাখবেন। সেটার জন্য আলাউদ্দিন খিলজিকে কি বলা হয়? দ্বিতীয় সিকান্দার বা দ্য সিকান্দার এ সানি। সিকান্দার এ সানি কাকে বলা হয়? আলাউদ্দিন খিলজিকে। আলেকজান্ডার দি গ্রেটকে বলা হতো সিকান্দার, এবং তারপরেই আলাউদ্দিন খিলজিকে বলা হয় কি? সিকান্দার এ সানি। তো আলেকজান্ডার কি? সিকান্দার, আর আলাউদ্দিন সিকান্দার এ সানি। এরপর তিনি 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতে আসেন এবং 323-তে তিনি ফিরে যান, এবং যেতে যেতে ব্যাবিলনে তার মৃত্যু ঘটে, এটা আমরা জানি। আলাউদ্দিনের পর সেরকম কোনো আর কিন্তু শাসক খিলজি ডাইনেস্টিতে আসেনি। ফলে প্রাথমিককালে আমরা দেখবো ফাউন্ডার হচ্ছে জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি, এবং তারপরেই আলাউদ্দিন খিলজি, এবং আলাউদ্দিন খিলজির পর কিন্তু সেরকম কোনো শাসক খিলজিতে আসেনি। তো আলাউদ্দিন খিলজি সম্বন্ধে আমি আগেই বলেছি যে আলাউদ্দিন খিলজি 1303 সাল, 1303 সালে কেবলমাত্র একটা অভিযান নিজে নেতৃত্ব দিয়ে করেন। সেই এক নেতৃত্ব দেবে কি? সেটা হচ্ছে চিত্তোর অভিযান। কি? চিত্তোর অভিযান। আমি আগের দিনই বলেছিলাম এই চিত্তোর অভিযান তিনি কেন করেছিলেন? ফর দ্য টোপোগ্রাফিক্যাল কন্ডিশন অফ দ্য চিত্তোর, এবং এর সাথে সাথে ছিল কি? রানী পদ্মাবতীর প্রতি যে আকৃষ্টতা। আচ্ছা, 1303 সালে চিত্তোর অভিযান। আমি বলেছিলাম যে মোহাম্মদ ঘুরি যিনি মারা যান 1206 সালে, আমি এগুলো সব ইনফরমেশন দিচ্ছি। হ্যাঁ, মোহাম্মদ ঘুরি যিনি মারা যান 1206 সালে, মোহাম্মদ ঘুরি যেমন 4টা স্লেভ ছিল। কে কে? কুতুবউদ্দিন আইবক, বখতিয়ার খিলজি যিনি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন, যে সালে বখতিয়ার খিলজি মারা যায় সেই সালে মোহাম্মদ ঘুরিও কিন্তু মারা যায়। ওকে, এরপর আমরা কি বলছি?
যে বখতিয়ার খিলজি, কুতুবউদ্দিন আইবক, ইয়ালদোজ আর কুবাজা, যিনি 4 রকম ছেলে, সেরকম আলাউদ্দিনেরও 3 জন প্রধান চাকর ছিল। কি কি? প্রথমত হচ্ছে মালিক কাফুর, সেকেন্ডে হচ্ছে কি আমাদের জাফর খান, আর 3 নাম হচ্ছে নুসরাত খান। আমি আরেকবার দেখিয়ে দিই। এটা ধরো ভারতবর্ষের একটা ড্রাফট ম্যাপ। দিল্লি এই জায়গাটাতে, দিল্লি থেকে ডেকান বা দাক্কান কিংবা দাক্ষিণাত্যে পাঠান মালিক কাফুরকে, এমকে। উপরেই ছিল মঙ্গোলিয়া। জালালউদ্দিনের সময় থেকে কিন্তু মঙ্গোলিয়ানস অর্থাৎ চেঙ্গিস খান, যাকে আমরা খুব ভালো একটা মঙ্গোলিয়ান নেতা, মানে খুব প্রসিদ্ধ নাম, ভালো না বলতে গেলে তিনি খুব ক্রূর শাসক ছিলেন, ঠিক আছে, মানে একটা জাস্ট লাইক এ ডেমন লাইক ফিগার। তো এরপরেও চেঙ্গিস খানের নাম এমন একটা সময় ছিল না যে শুনলেই প্যান্ট ভিজে যাবে এমন অবস্থা। তো এই সময় মঙ্গল আক্রমণ কিন্তু ভারতে খুব বেশি হতে থাকে। তো মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য তিনি পাঠান কাকে? এখানে জাফর খান, আর এখানে নুসরাত খান, এখানে জেড, এখানে এন, একটা নুসরাত আর একটা জাফর। এরপরে জাফর খান ওখানে লড়াই করতে করতে মারা যায় এবং নুসরাত খান গুজরাটের সাইডে আসেন। এবং যেহেতু যখন জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি যখন দিল্লি সিংহাসনে বসেছিলেন, তখন দাক্ষিণাত্য জয় করার জন্য কিন্তু তিনি পাঠিয়েছিলেন কাকে? আলাউদ্দিন খিলজিকে। তো আলাউদ্দিন খিলজি কিন্তু জানতো যে দাক্ষিণাত্য কন্ট্রোল করা কতটা কঠিন, সেই জন্য তিনি দাক্ষিণাত্যে এমন একজনকে পাঠান যাতে দাক্ষিণাত্য অতি সহজে জয় করা যায়। এতে আলাউদ্দিন খিলজির কতটা শার্প মাইন্ডেড ব্যক্তিত্ব ছিলেন সেটা তিনি জানা যায়। কি করে? আমি আগের দিনই বলেছিলাম যে দক্ষিণ ভারতে অর্থাৎ নর্মদা নদীর দক্ষিণ দিকে যে সমস্ত রাজারা ছিল তারা ছিল মূলত হিন্দু রাজা, হিন্দুদের মধ্যে রাজপুত রাজা, হিন্দু রাজপুত রাজা। এখানে কোনো মুসলমান শাসক সেই সময় পর্যন্ত হয়নি। এর পরবর্তীকালে হায়দ্রাবাদের নিজাম আসে, হায়দ্রাবাদের নিজামের উত্থান হয়, কিন্তু এখন পর্যন্ত কিন্তু হয়নি। হায়দ্রাবাদের নিজামের আসবে, হায়দ্রাবাদে এই জায়গাটাতে হায়দ্রাবাদের নিজামের উত্থান পাবো আমরা, কিন্তু এখন না। তো আমি একটু গল্পটা বলে দিই। যখন আলাউদ্দিন বুঝতে পারলো যে দক্ষিণাত্যে কন্ট্রোল করা কতটা কঠিন এবং দাক্ষিণাত্যের টোপোগ্রাফিতে এতটা দুঃসাহসিক, এতটা দুষ্কর, যেখানে যদি আমি কোনো সিংহাসন ছেড়ে দিই, ঠিক আছে, কেউ না কেউ ট্রাই করবে যে সেই সিংহাসনটাকে দখল করার, ট্রাই করবেই করবে। সেটার জন্য দাক্ষিণাত্যে আলাউদ্দিন খিলজি এমন একজনকে পাঠান যাতে দাক্ষিণাত্য জয় করা তার পক্ষে খুব সহজ হয়ে যায়। আমি কি বললাম? দাক্ষিণাত্যে কোন রাজারা ছিল? রাজপুত। এই রাজপুতরা কিন্তু প্রচন্ড, কি বলবো, যে সেই সময়কালে তাদের গৌরব নিয়ে দাম্ভিকতায় পরিপূর্ণ, গৌরবের এত দাম্ভিকতা ছিল যে এটাই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। রাজপুতরা কি করে? ওদের প্রতি উপরে যদি কেউ আক্রমণ করে, তারা দেখবে যে আক্রমণকারী কেমন। এমন না যে আমার দেশের জনগণকে যদি কেউ পিটাচ্ছে মারছে তো ইটস মাই ডিউটি টু সেভ মাই সাবজেক্টস, বাট রাজপুতরা কি করতে? আগে দেখতো শত্রু কে। শত্রু যদি কোনো মহিলা হয় তাহলে লড়বে না, শত্রু যদি কোনো বাচ্চা হয়, কোনো বাচ্চাকে পাঠায় তাহলে লড়বে না, শত্রু যদি কোনো পঙ্গু হয় কিংবা কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড হয় তার সাথে করবে না, কোনো শত্রুর এমন অবস্থা যদি হয়, যুদ্ধক্ষেত্রে এমন যদি হয় যে শত্রুর হাতে কোনো অস্ত্র নাই, রাজপুতরা মারবে না, ছেড়ে দেবে না, যা, এমন অবস্থা। তো এর ফলে কি রাজপুতদের শত্রু, রাজপুতরা না ধীরে 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 ছাড়তে থাকে তাদের শত্রুগুলাকে। এবার রাজপুতের এই যে সাইকোলজি, ওরা এটাকে খুব বীরত্ব হিসাবে দেখতো। অবভিয়াসলি বীরত্ব ছিল, কিন্তু বীরত্ব একটা লিমিটেশন অবধি থাকা দরকার না। রাজপুতরা কি করতো? যে এমন একটা কিছু করতো যে ওদের শত্রু দিনকে দিন বাড়তেই থাকে, কারণ ওরা শত্রুকে কোনোদিনও শেষই করতো না, শেষ করতো খুব কম। যদি যুদ্ধক্ষেত্রে সেরকম ভাবে একদম দক্ষতার সাথে মারা গেল, ওটা যুদ্ধ। যেমন মহাভারতের গল্প আমি আগের দিন বলছিলাম যে তোমাদেরকে, যে মহাভারতের যুদ্ধে যেমন অর্জুন যখন বৃহন্নলার ছদ্মবেশ ধারণ করেছিলেন, তখন কিন্তু কেউ তার উপর বাণ চালায়নি। এবার যেহেতু এই বাণ চালায়নি, কেন চালায়নি? একটা হিজড়া কিংবা একটা ট্রান্সজেন্ডার হয়েছিল, তাই তো মালিক কাফুর একজন ট্রান্সজেন্ডারই ছিল। এবং যেহেতু দক্ষিণ ভারতে হিন্দু রাজারা, এই রাজপুত রাজাদের মানে মর্যাদা, মর্যাদা মানে কি তাদের গৌরব, যে আমরা এটা মানি, আমরা রাজপুত, আমরা এটা করি, আমরা ওটা করি, এটাই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। কারণ যখন মালিক কাফুর যায় দাক্ষিণাত্য হামলা করতে, মালিক কাফুর তো চলে যায় দাক্ষিণাত্য হামলা করতে, অনায়াসে মেরে ছাড় খাড় করে দেয়। কিন্তু রাজপুত রাজারা দেখে দেখে হ্যাঁ মারছে, তারা কোনো স্টেপই নেয় না। কেন স্টেপ নেয় না? একটাই কারণ, হি
was a transgender. মালিক কাফুর was a transgender. এটা একটা কিন্নার ছিল বা হিজড়া যাকে বলে, সেটার জন্য যেহেতু নারী আর পুরুষের সঙ্গম, একসাথে একই বডিতে নারী আর পুরুষ, হিন্দুরা এটাকে কি দেখতে শুরু করলো, ভগবান শিব ও পার্বতীর মেলবন্ধনে যে দেবী মূর্তি রয়েছে অর্ধনারীশ্বর রূপ, তাকে সেই হিসাবে ট্রিট করতে লাগে। ফলে কিন্নারের উপর কোনো হিজড়া, মহিলা, বাচ্চা, বিকলাঙ্গ, পঙ্গু, বৃদ্ধ, দরিদ্র আর কিংবা যুদ্ধক্ষেত্রে শত্রু যদি অস্ত্র ছাড়া হয়, রাজপুতরা তার উপর হামলা করবে না। কেন ভাই, কেন করবে না? তোমার করা উচিত যখন তোমার সাবজেক্টগুলোকে মারছে। না, আমার কাছে আমার মর্যাদা আগে, প্রজা পড়ে, এরকম অবস্থা ছিল। সেটার জন্য কি হলো, এই রাজপুতদের এই জিনিসগুলাকেই কিন্তু পরবর্তীকালে যারা মুসলিম অ্যাটাকার্স ছিল কিংবা যারা এই মুসলিম শাসন যখন ভারতে মানে ভিত গেড়ে দিয়েছিল, এই ভিতটাকে আরো শক্ত করার জন্য এই রাজপুতদের নীতিগুলাকে কি করে ইউটিলাইজ করতে থাকে, তাকে বিভিন্নভাবে একদম দুমড়ে মুচড়ে শেষ করতে থাকে। ফলে ওটার জন্যই আলাউদ্দিন খিলজি দাক্ষিণাত্যে কাকে পাঠান, মালিক কাফুরকে, যাতে কেউ না মারে। মালিক কাফুরকে মেরে চলে এসছে, দখল করে নিচ্ছে, কি কেন মারছে না, ট্রান্সজেন্ডার তাই। ফলে মালিক কাফুর কিন্তু প্রায় দাক্ষিণাত্যে প্রায় রমরমা বাজার তৈরি করে দিয়েছিল একদম নিজের, কারণ জানে ওকে কেউ মারবে না, এমন অবস্থা ছিল যে ওকে কেউ মারবে না। সে জানে যে রাজপুতরা নিজের নীতির বাইরে কাজ করবে না, এই নীতিটাই তাদের পরবর্তীকালে কাল হয়ে দাঁড়ায়। তো এইটা গেল রাজপুত নীতি। এবং এই দাক্ষিণাত্যে যখন মালিক কাফুর যায়, তখন মালিক কাফুর যে রাজ্যে এই দিকে প্রথম হামলা করে, এই সময় এখানে ছিল কাকতীয় বংশের রাজা। দাক্ষিণাত্যে একটা বংশ ছিল কাকতীয় বংশ, সে কাকতীয় বংশের রাজা ছিলেন প্রতাপরুদ্রদেব। এই প্রতাপরুদ্রদেবের কাছে ছিল বিশ্বের সব থেকে মূল্যবান কোহিনূর হীরা। এবং এই কোহিনূর হীরা এর পরবর্তীকালে মালিক কাফুর নিয়ে আসেন আলাউদ্দিন খিলজির জন্য, টু ইমপ্রেস আলাউদ্দিন। কারণ মালিক কাফুর অ্যাজ আ ট্রান্সজেন্ডার আলাউদ্দিনকে কিন্তু পছন্দ করতে শুরু করে, কিন্তু আলাউদ্দিন যেহেতু একটা পলিগ্যামিস্টিক পার্সোনালিটি ছিল তার, সেটার জন্য কি আলাউদ্দিন কিন্তু তাকে অ্যালাউ করতো না। ফলে মালিক কাফুরের যে ভালোবাসা ছিল তার মালিকের প্রতি, আকার প্রতি, সেটা কিন্তু কোনোদিনও ফুলফিল হয়নি। কোহিনূর হীরা প্রতাপরুদ্র দেবের কাছ থেকে যায় মালিক কাফুরের কাছে, মালিক কাফুর দেয় আলাউদ্দিনকে। আলাউদ্দিনের পর সেটা চলে যায় গোটা খিলজি বংশের কাছে থেকে, অর্থাৎ গিয়াসউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন খিলজি বলছি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। তুগলকের পরে যায় শরীয়ত ডাইনেস্টিতে, খিজরে খানের কাছে থাকে, খিজরে খানের পর চলে যায় লোদি ডাইনেস্টিতে, লোদির সাথে ইব্রাহিম লোদির কাছে থাকে, সিকান্দার লোদির কাছে থাকে, তারপর বহুল্লুর লোদির কাছেও থাকে। এরপর যখন পানিপথের যুদ্ধ হয় তখন সেটা চলে যায় মোগলদের কাছে। মোগলদের কাছে যখন যায় বাবর যায়, হুমায়ুন থাকে, আকবর থাকে, শাহজাহান সবার কাছে থাকে। এবং শাহজাহানের ময়ূর সিংহাসন, শাহজাহানের কি একটা ময়ূর সিংহাসন ছিল, এই ময়ূর সিংহাসনে লাগানো ছিল, চূড়াতে লাগানো ছিল কোহিনূর হীরা। এবং যখন নাদির শাহ আক্রমণ করে, নাদির শাহ গোটা এই যে নাদির শাহ কে ছিল এটা বলতে, নাদির শাহ ছিল হচ্ছে ইরানের নেপোলিয়ন, অর্থাৎ নাদির শাহকে বলা হয় ইরানের নেপোলিয়ন। নাদির শাহ যখন ভারত আক্রমণ করে তখন কি করে, ময়ূর সিংহাসন চলো, ময়ূর সিংহাসন নিয়ে চলে যায় ইরানে। ফলে ময়ূর সিংহাসন আবার ইরানে চলে যায়, ওখান থেকে আবার কোনো রূপে ভারতে আসে। এবং যখন ভারতে আসার পর ভারতে চলে আসে ব্রিটিশ সাম্রাজ্য। যখন মুঘল সাম্রাজ্যের পতন, অস্ত একদম চলে যায় শেষ পর্যন্ত, এই যে ময়ূর সিংহাসন ছিল শাহজাহানের, কিন্তু যখন নিয়ে যায় নাদির শাহ তখন কিন্তু শাহজাহান রাজা ছিল না, তখন ছিল মোহাম্মদ শাহ রঙ্গিলা। রঙ্গিলার শাসনকাল এতটা জঘন্য ছিল যে নাদির শাহ এসে যে ওকে মেরে কুটে চলে গেল, এই বেটা দেখে 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 নাচ দেখছে, ছাইয়া ছাইয়া করে নাচ দেখছে, মদ খাচ্ছে, আর বলছে যাও তুমি নিয়ে যাও। তো এই ফলে ভারতকে একদম লুটিয়ে শেষ করে দেয় শেষ পর্যন্ত এরা। তো এরপর যখন কোহিনূর হীরা বাইরে চলে যাওয়ার পর নাদির শাহ থেকে আবার সেটা ভারতে ফিরে আসে, এবং ভারতে যখন ফিরে আসে তখন ভারতে ব্রিটিশ সাম্রাজ্য, এবং ব্রিটিশ সাম্রাজ্য এরপর কোহিনূর হীরাকে নিয়ে পাঠিয়ে দেয় ইংল্যান্ডে। আর ইংল্যান্ডের কুইন ভিক্টোরিয়ার তাজে সেই হীরাটিকে লাগানো হয়, বর্তমানকালে সেটা ইংল্যান্ডের মিউজিয়ামেই রাখা আছে। এটা গেল পৃথিবীর সব থেকে মূল্যবান হীরা আমাদের ছিল, যেটা আজকে ব্রিটেনের রানী নিজের তাজে রাখে। এটা মনে রাখতে হবে, জিনিসটা আমাদেরই ছিল, ঠিক আছে, আমাদের দোষেই আমরা হারিয়েছি।
তো এখন কোহিনূর হীরা আমাদের ছিল, হ্যাঁ এটা না ওটা, ওটা ইতিহাস হয়ে গেছে। এখন যদি ফিরাতে হয় সেরকম দক্ষ জিনিস লাগবে, যদি ফিরাতে হয় সেরকম দক্ষ লিটারেসি রেট লাগবে। যদি ভারতের লিটারেসি রেটই না বাড়ে, লোকজন এর উপর ওকে কথা বলছে, ও রেগে যাচ্ছে, ওকে পিটছে, ও ওকে মারছে, ওকে পিটছে, এটা করলে কোনোদিনও কিছু হবে না। যাই হোক, সেটা পরের বিষয়, সেটাতে আমরা বলতে যাই না। এরপর আসে কি তুঘলক ডাইনাস্টি। তো এবার আমি তুঘলক ব্যাপারে বলি। তুঘলক ডাইনাস্টির ফাউন্ডার হচ্ছেন কে? গিয়াসউদ্দিন তুঘলক। কি নাম? গিয়াস উদ্দিন তুঘলক। গ লিখো, ঘ লিখো, গিয়াসউদ্দিন তুঘলক। গিয়াসউদ্দিন তুঘলক প্রত্যন্ত ভালো মানের শাসক ছিলেন। গিয়াসউদ্দিন তুঘলককে মানে বলা যেতে পারে যে একজন যোগ্য উদারনৈতিক শাসক হিসেবে বলা যেতে পারে, জাস্ট লাইক জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি। গিয়াসউদ্দিন তুঘলকের ব্যাপারে বেশি কিছু বলা নাই। এরপরেই আমরা চলে যাব মোহাম্মদ বিন তুঘলককে। মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক, এই নামটা তোমরা প্রচন্ড শোনা হবে। মোহাম্মদ বিন তুঘলককে পাগলা রাজা বলা হয়। কি বলা হয়? পাগলা রাজা। কেন বলা হয় মোহাম্মদ বিন তুঘলককে পাগলা রাজা কেন বলা হয়? মোহাম্মদ বিন তুঘলক কিন্তু কোনো পাগল ছিল না। ফার্স্ট অফ অল কোনো পাগল ছিল না। মোহাম্মদ বিন তুঘলক কিন্তু কোনো পাগল রাজা ছিল না। মোহাম্মদ বিন তুঘলক কাজ এমন করে গেছে যাতে ওকে পাগল বলে। মানে হি ওয়াজ নট আ মেন্টালি ম্যাড পারসন অ্যাট অল। ঠিক আছে, হি ওয়াজ নট আ মেন্টাল কেন বলো ওটাকে, পাগল টাইপের ছিল না কিন্তু। ঠিক আছে, সে মেন্টাল হেলথে তার কোনো প্রবলেম ছিল না। হি ওয়াজ নট আ ম্যাড অ্যাট অল, বাট দ্য থিংস হোয়াট হি হ্যাভ ডান জাস্ট লাইক এ সাইকো। কেন মোহাম্মদ বিন তুঘলককে পাগলা রাজা বলার পিছনে কারণ আছে। প্রথম কারণ, দোয়াব অঞ্চলে কর। দোয়াব অঞ্চলে, আচ্ছা দোয়াব থেকে মনে পড়লো, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম দোয়াব কথার অর্থ কি। দুটা নদী, মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব। তিনটা নদীকে ত্রিয়াব, পাঁচটা নদীর পাঞ্জাব। তো দোয়াব অর্থাৎ দুটা নদীর মধ্যবর্তী অঞ্চল। দুটা নদীর মধ্যবর্তী অঞ্চল কি হবে? উর্বর হবে। আমি যদি বলি যে এখানে একটা নদী গেছে, এখানে একটা নদী গেছে, মাঝখানের এই যে অঞ্চলটা, এই যে এটা একটা নদী, এটা একটা নদী, একটা সঙ্গমে আসলো, একটা মিলিত প্রবাহ। তো এই যে জায়গাটা, এই জায়গাটা উর্বর হবে না মৃতপ্রায় হবে? উর্বর হবে। পলিমাটি, মানে যখন নদী তার সাথে মাটিগুলা বয়ে নিয়ে আসে, সেটা কি উর্বর মাটি, পলিমাটি। পলিমাটিতে যে কোনো কিছু ফসল ভালো হয়। পলিমাটি অত্যন্ত উর্বর প্রকৃতির হয়, যে কোনো ফসল খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মোহাম্মদ বিন তুঘলকের চিন্তা ভাবনা ভালো খারাপ ছিল না, কিন্তু ওর ভাগ্যের পরিহাস থেকে পাগলা রাজা বানিয়ে দিয়েছে। মোহাম্মদ বিন তুঘলক ভাবলো যে আমি যদি এই দোয়াব অঞ্চলে কর উঠাই, অর্থাৎ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল যেটা অত্যন্ত উর্বর হয়, এখানে চাষবাস খুব ভালো হবে। ফলে এই চাষবাসের যে হচ্ছে, এখান থেকে যদি আমি একটু ট্যাক্স উঠিয়ে নিজের দিল্লির যে কি বলে শাহী খাজানা, সেটাকে যদি আমি একটু ভরাট করার চেষ্টা করি, সেটা কি খুব খারাপ হবে? না, খারাপ হবার কথা না, ভালোই হবে। আমারও লাগছে কি, এখন তোমাদের সবারই লাগবে কি এটা ভালো হবে। কিন্তু একটা কারণ, একটা জিনিস আছে যে এই যে দুই অঞ্চলে যে ফসল তো ভালো হবেই হবে, ফসল তো নো ডাউট ভালো হবে, কিন্তু যদি ফসল ভালো হয় কিন্তু ভাগ্যের পরিহাসও যদি হয়ে যায়, কি হবে? যে কি হবে, দোয়াব অঞ্চলে কর নামাটা বেটার মানা যায়। যেটা আমি যদি সেই অঞ্চলে যদি থাকি, আমার যদি এই অঞ্চলটা যদি আমার হয়, আমি যদি এখানে 2000 টাকা লাভ করি, আমি মানলাম যে আমার 2000 টাকা, আমি ওখান থেকে 100 টাকা তো আমি সালতানাতকে দিতেই পারি। আমি 200 টাকা তো দিতেই পারি, মিনিমাম 500 টাকা তো দিতেই পারি সালতানাতকে, আমি মিনিমাম 500 টাকা তো দিতেই পারি, তাই কি না? তো মোহাম্মদ বিন তুঘলক ভাবলো যে এই দোয়াব অঞ্চলে যে করটা আছে, এই করটাকে আমরা একটু ইনক্রিজ করি, করের হারটা একটু বৃদ্ধি করি। কর নামাই হতো, কিন্তু করটার হারটা একটু বৃদ্ধি করে কি করি, যে দোয়াব অঞ্চলে যে করটা যদি বৃদ্ধি করি, আমার শাহী খাজানাটা বাড়বে। এবং হঠাৎ কোনো কারোর সাথে পরামর্শ না করে মোহাম্মদ বিন তুঘলক কি করে, দোয়াব অঞ্চলে কর বসিয়ে দেয়। এবং দোয়াব অঞ্চলে যখন কর বসিয়ে দেয়, ভাগ্যক্রমে সেই বছর দোয়াব অঞ্চলে পড়ে দেয় অকাল।
দুর্ভিক্ষ হয়ে পড়ে। ফলে এই জায়গাতে ফসল আর ফলে না, ক্লাইমেট হঠাৎ চেঞ্জ হয়ে যায়, এখানে ফসল আর ফলে না, ফলে জমিটা বঞ্জর হয়ে যায়। লে হালো বা সেই বছর আর বানই আসে না, লে কি হবে? বানটা আসছে না, বান মানে বন্যা। ফলে বান আসলেই কি, নদী যদি জল না নিয়ে আসে, পলিমাটি আসবে কোথা থেকে? আগের পলিমাটিগুলো তো পড়ে ওখানে থিপিয়ে পড়ে, ওগুলো তো মৃতপ্রায় হয়ে গেছে। ভাবর, ভাঙড়, খাদার, তরাই, এইসব তো পার্থক্য আছে না। প্রথম ভাবর, ভাবরের পর তরাই, তারপর খাদার, তারপর ভাঙড়। তো এই যে খাদারটাকে যে নিয়ে আসবে, অর্থাৎ নবীন পলিমাটিকে জানবে, ওটার জন্য তো একটা কিছু জলরাশি দরকার, জলরাশি আসে না। ফলে ওই জায়গাটা কি হয়, প্রাচীন পলিমাটি হয়ে যায়। যখন এই পলিমাটিটা প্রাচীন পলিমাটি হয়ে যাবে, তো প্রাচীন পলিমাটির উর্বরতা শক্তি বেশি হবে না নবীন পলিমাটির? নবীন পলিমাটি। তো যদি জলই না আসে, পলিমাটি যদি না আসে, তাহলে এখানে কি ফসলটা সেরকম ভাবে ফুটবে যেটা আশা করা হয়েছিল? না। তো হঠাৎ ইনক্রিজ করা হলেও চাষ কি হয়ে যায়, বা ফসল কি হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়। এর ফলে এখান থেকে জোরপূর্বক কর আদায় করা হয়, কিন্তু এর ফলে কি হয়, এখানকার কৃষিরা কিন্তু একদম নাজেহাল অবস্থা হয়ে পড়ে। এর ফলে এটা ছিল একটা কারণ থেকে পাগলা রাজা বলার, এটা ছিল একটা কারণ থেকে পাগলা রাজা বলার। দ্বিতীয় কারণ কি, মুদ্রা প্রচলন। মুদ্রা প্রচলন, মুদ্রা প্রচলন কি? আমি মুদ্রা প্রচলন যদি আমি আজকে একটা করি, আমার খারাপ কি আছে? ক্রিপ্টোকারেন্সি সবাই ইউজ করছে ভাই। এবার এখানে তো ওই রকম ব্যাপার না। এখানে কি সোনা কিংবা রূপার মুদ্রা ছিল না, কি ছিল? তামা, তাম্বা, তামা, তামার মুদ্রা ছিল। আচ্ছা সোনা আর, আচ্ছা আমি যদি আমাকে প্রশ্ন করি, সোনা ও রূপার মুদ্রা ভালো না তামার মুদ্রা ভালো? সোনা ও রূপার মুদ্রা ভালো নাকি তামার মুদ্রা ভালো? অনেকে বললো সোনা ও রূপা, কিন্তু সোনা ও রূপার মুদ্রা যদি ওরা প্রচলন করে, একটা প্রবলেম আছে। কারণ সোনার মুদ্রা, ধরো এটা একটা সোনার মুদ্রা, ওকে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট হাইপোথেটিক্যালি দ্যাট ইট ইজ আ গোল্ড কয়েন, ঠিক আছে? গোল্ড কয়েনটার ভ্যালু কত? দ্য ভ্যালু অফ দ্য গোল্ড কয়েন ইজ 5, ঠিক আছে? আর এটা ধরো একটা সিলভার কয়েন, এটা ধরো একটা সিলভার কয়েন, এখানে ধরো লেখা আছে 10, এটা গোল্ড আর এটা সিলভার। আমার উপরে যে লিখিত ভ্যালু আছে কোনটার বেশি? সিলভারের না, আর গোল্ডের কি কম? কিন্তু যদি ধরো আমি দুটাকে মেল্ট করে দিই, কি করে দিই? মেল্ট, ধরো এটাকে আমি মেল্ট করে দিলাম, আর রূপাটাকেও আমি মেল্ট করে দিলাম, তো সোনা, এবার তো উপরের ভ্যালু আমার আর কোনো কাজে নেই। আমি যদি মেল্ট করে দিই, তাহলে গোল্ডের ভ্যালু বেশি হবে নাকি সিলভারের? তখন গোল্ডের ভ্যালু বেশি। তো মানুষ যখন দেখলো যে সোনার মুদ্রার উপর যে জিনিসটা আমাকে দিয়েছে, একটা সোনার মুদ্রা কত? 2 টাকা, আচ্ছা, কিন্তু জানে যে আমি যদি বাজারে এটাকে আমি বিক্রি, মানে গলিয়ে আমি একটা হাড় কিংবা আংটি কিংবা চুড়ি, বালা, টিকলি এসব দিয়ে যদি আমি সেটাকে বানিয়ে বিক্রি করি, আমার প্রফিটটা কিন্তু আগের থেকে অনেক বেশি হবে। ফলে মানুষ কি করলো, যখন সোনা ও রূপার মুদ্রা প্রচলন হতো, সেটাকে সোনা ও রূপার মানে মুদ্রাকে ব্যবহার না করে সেটাকে গলিয়ে বিভিন্ন গয়না গাটি জিনিসপত্র তৈরি করে মার্কেটে গিয়ে বেচতে থাকে। ফলে এই যে সরকার মুদ্রা দিচ্ছে বা রাজা মুদ্রা দিচ্ছে, সরবরাহ করছে, কিন্তু সরবরাহ করার পর একটা ট্রানজ্যাকশনের পর সেটা তো আবার রাজকোষে ফিরে আসার কথা, সেটা তো হচ্ছে না। এর ফলে কি হলো, সরকারি বলছে সরি বারবার, মানে রাজা কিংবা শাসকের যে একটা লিমিটেড যে কি বলবো, যে তহবিল ছিল, সেটা কিন্তু নড়ে চড়ে বসে। ওদের যে খাজানা বা যাকে বলছো ট্রেজারটা কিন্তু অনেকটা ধীরে 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 কম হতে থাকে। এর ফলে সোনা ও রূপার মুদ্রার প্রচলন করাকে কিন্তু মোহাম্মদ বিন তুগলক প্রশংসা দেননি, কারণ তিনি জানতেন যে সোনা কিংবা রূপার মুদ্রা যদি প্রচলন হয়, মানুষজন কি করবে, যে এটাকে নিয়ে গলিয়ে টলিয়ে বাজারে বিক্রি করে দিবে এবং তার চেয়ে বেশি প্রফিট আসবে। তো প্রফিটটা গোটাটা ওদের হবে, সালতানাতের কি কোনো প্রফিট হবে? প্রফিটটা ব্যক্তিগতভাবে হবে, কিন্তু এটা কি গোটা দিল্লি সালতানাতের কি প্রফিট হবে? অবভিয়াসলি না, ওটা একটা পার্সোনাল প্রফিট হবে। সেটার জন্য মোহাম্মদ বিন তুগলক কিন্তু সোনা বা রূপার মুদ্রাকে প্রচলনকে প্রশ্রয় দেয়নি। ভালো স্টেপ, কোনো খারাপ তো দেখতে পাচ্ছি না, ভালো স্টেপ। কিন্তু তামার মুদ্রাও যে প্রচলন করলো, এটা তো একটা প্রবলেম থেকে গেল। কি, তামার মুদ্রা প্রচলন করলো ঠিকই,
কিন্তু তামার মুদ্রা, ধরো এটা একটা তামার মুদ্রা, এরকম তো থাকে কপার মুদ্রা, তামার মুদ্রা, এই তামার মুদ্রার মধ্যে এত সহজ সহজ জিনিস দিয়ে দিল, ধরো এরকম, হ্যাঁ এখানে এরকম এরকম, তামার মুদ্রার মধ্যে এত সহজ ডিজাইন দিয়ে দিল যে যে কোনো কেউ তামার মুদ্রা বানিয়ে নিচ্ছে বাড়িতে। তামা সবার কাছে, সোনা তো না হয় সবার কাছে নাই, সোনা গলিয়ে বিক্রি করছে। এখন যদি আমার বাড়িতে সোনা থাকে, একটা সোনার হার থাকে 8-10 লাখ টাকার, আমি কি সেটাকে গলিয়ে একটা ছোট্ট কয়েন লিখে উপরে 10 টাকা লিখাবো? না। তো সোনা বা রূপার মুদ্রা কেউ নিজে থেকে ইনভেস্ট করতো না। কিন্তু তামা তো ভরে ভরে আছে ভাই, তামা তো ভরে ভরে, তামা কি করবে অতগুলা তামা বাড়িতে, এটা তামা ওটা তামা, তামাকে গলিয়ে গলিয়ে কি করছে, কয়েন বের করছে। এবার কয়েন তামাকে যখন গলিয়ে নিচ্ছে, গলিয়ে নিয়ে কি হচ্ছে কয়েন, এবং দেখছে মোহাম্মদ বিন তুগলক, আরে নকশাটা তো হেভি সহজ, এই 4টা বক্স এটা জানলার মতো দিয়ে ফাট করে বেড়ে দিচ্ছে। ফলে বাড়ি বাড়ি কয়েন তৈরি হতে লাগলো, বাড়ি বাড়ি কয়েন তৈরি হচ্ছে, বাড়ি বাড়ি রাতারাতি 100 200 300 400 করে কয়েন তৈরি হচ্ছে, বাড়ি বাড়ি কয়েন তৈরি হচ্ছে। এবার যতটা রাজকোষ ছিল তার দ্বিগুণ হয়ে যায়। সবার কাছে যখন টাকা চলে আসে, ইকোনমিক্সের একটা ধারণা আছে, সবার হাতে যদি টাকা আসে কিনা, তাহলে মুদ্রাস্ফীতি প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। এবং এই মুদ্রাস্ফীতি মানে যে কোনো জিনিসের দাম বেড়ে যাওয়া, একসাথে বিভিন্ন জিনিসের দাম যখন হঠাৎ করে বেড়ে যায় তাকে মুদ্রাস্ফীতি বলে। তো যখন মুদ্রাস্ফীতি হয়ে গেল, জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে গেল। এই বর্তমানকালে যেমন এই যে ইকোনমিক্সে যদি আমি একটু ঢুকি, এই যে মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি জিনিসটা কি, কোনো জিনিসের দাম বাড়া। এবার কোনো জিনিসের দাম বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন কি কোনো, যদি আমি সাপোজ কোনো একটা জিনিসের দাম ধরি, সেটা কিসের উপর ডিপেন্ড করে, ইন্টারন্যাশনাল মার্কেটে তার প্রাইস কত, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইসে এক্সপোর্টিং চার্জ আছে, ইম্পোর্টিং চার্জ আছে, ইম্পোর্ট এক্সপোর্ট, বাইরের কোম্পানি যদি এসে তাকে একটা ট্যাক্স দিতে হয়, জিএসটি, এরপর একটা একটা বস্তুর উপর আমাকে 3-4 বার জিএসটি দিতে হয়। এবার ওইটা গেল, ঠিক আছে। এবার তারপর কি, যে যখন বিভিন্ন জিনিসের উপর সেটা আমাদের উপর ডিপেন্ড করছে, জিনিসের দাম অটোমেটিকলি বেড়ে যায়। কারণ আমি তোমাকে একটা প্রপার মানে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, ধরো আমার কাছে 10 টাকা আছে, কত টাকা আছে, 10 টাকা, খুব সিম্পল ভাবে 10 টাকা, একটা টাকা, টাকা একটাই থাকবে, কিন্তু এই একটা টাকা হয়তো মিনিমাম, এই 10 টাকাটা আমার হাতে থাকবে কারেন্সিটা, কিন্তু এই 10 টাকাটাই হয়তো 50 টাকা ট্রানজ্যাকশন করে দেবে। সো ট্রানজ্যাকশন আলাদা, আর যে লিমিটেড মানিটা আছে আমার হাতে, লিকুইড মানি, সেটা কিন্তু আলাদা, তারও তরল অর্থ আলাদা, আর যেটা ট্রানজ্যাকশন হচ্ছে, অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন ইজ ডিফারেন্ট। যেমন আমি ধরো আমার কাছে একটা 10 টাকা আছে, আমি সেটা গেলাম দোকানে, দোকানদারকে আমি 10 টাকা দিলাম, 10 টাকা দিয়ে বললাম দাদু আমাকে একটা ক্যাডবেরি দাও। দোকানদারটা আমাকে কি দেবে, ক্যাডবেরি। তো আমি যখন দোকানদারকে টাকাটা দিলাম, 10 টাকা ট্রানজ্যাকশন হলো। এবার দোকানদার কি করবে, সে 10 টাকাটা তো সে আবার খাটাবে তার ব্যবসাতে, সে 10 টাকা দিয়ে হয়তো সে কি কিনলো, কোন একটা লবণের প্যাকেট কিনলো। তাহলে আমার কাছে 10 টাকা ছিল, সে 10 টাকা দিয়ে কি করলো, লবণের প্যাকেট কিনলো। তাহলে কি হাতে আছে 10 টাকাই, কিন্তু ট্রানজ্যাকশন কত টাকার হলো, 20 টাকার। সেই এবার কি করলো, এবার যার কাছ থেকে লবণের প্যাকেটটা কিনলো তার হাতেও টাকা গেল, সেও তো তার ব্যবসাতে লাগাবে, সে হয়তো আবার কাউকে দিল, এবং ও এবার যখন ওই 10 টাকাটা আসলো সে হয়তো আবার কাউকে দিল। এইভাবে করে করে আমরা দেখলাম, আমি ধরে নিচ্ছি যে 10 টাকার নোট আছে 10 টাকার, কিন্তু ট্রানজ্যাকশন করলো কত, 40 টাকা। তো বুঝতে পারছো, নোট আছে 10 টাকার কিন্তু ট্রানজ্যাকশন করলো কত, 40 টাকার। আর মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটা জিনিস, হঠাৎ করে যদি সমস্ত দেশের সমস্ত জিনিসপত্রের দাম হঠাৎ করে বেড়ে যায়, এক রাতের মধ্যে বেড়ে যায়, তা সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি জিনিসটা কিন্তু মোটেও সাধারণ জনগণের পক্ষে ভালো না। মুদ্রাস্ফীতিতে মনে করা হয় সাধারণ মানুষের হাতে টাকা আসে, কিন্তু যারা দারিদ্র রেখার নিচে থাকে, ঠিক আছে, পভার্টি লেভেলের নিচে থাকে, তাদের কিন্তু সেরকম পরিমাণে আয় হাতে আসে না। আয় বৈষম্য প্রচণ্ড পরিমাণে আছে ভারতে। যারা ধনী ব্যক্তি তারা ধনী হতেই আছে, যারা একদম মিডিল ক্লাস কিংবা ধরো পভার্টি লেভেলের নিচে, তারা কিন্তু বড়লোক হতেই পারছে না, কেউ বড়লোক হচ্ছে। আজকে যে একটা
ভ্যান চালায়, সেকে ভ্যান চালিয়ে খেতে হয়। যদি দেশে মুদ্রাস্ফীতি বাড়ে, সে ভ্যানের ভাড়া লোকজনকে 150 টাকায় দিবে, যেটা সে আগেও নিত। কিন্তু ওকে কি কেউ 300 টাকা দিবে যে আমার কাছে পয়সা বেশি, তুমি এ নাও 300 টাকা? কেউ দিবে না। কি হবে? রেটটা ধীরে ধীরে, ইনফ্লেশন রেটটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। এবং যখন বাড়ছে, এবার আমি ধরো কোনো একটা ভ্যানওয়ালা 150 টাকা নেয় ভাড়া, আমি ধরলাম ফিক্সড ভাড়া 150 টাকা, সবার হাতে টাকা আছে, বিলিয়নিয়ার আমরা, ওকে আমরা 150 টাকা, আমি কি ওকে, ও যদি আমার কাছে 160 টাকাও চায় না, তাও লোকজন এত ক্যাঁচড়া হয়ে ওকে বলবে না আমি 150 টাকা এসেছি। হাতে টাকা আছে তাও টাকা দিবে না। ফলে একটা ভ্যানওয়ালা ভ্যান চালিয়ে আগেও যা আয় করতো, এখনো তাই আয় করবে। ফলে ওদের যে জিনিসটা ছিল, যে লেভেলে ওরা ছিল, সে লেভেল থেকে উঠতে পারছে কি? উঠতে পারছে না। কিন্তু যদি বড় লোক থাকে, যে আগে যেমন মুকেশ আম্বানি হোক কিংবা আদানি, বিড়লা, এরা কি, এরা এত বড় লোক হয়ে গেছে যে এদের এইসবে কোনো যায় আসে না। কেউ যদি বলে যে এটার দাম 2000 কোটি, না ঠিক আছে আমি 3000 কোটি দিচ্ছি, আপনি দেন, 1000 কোটি ওরা এক্সট্রা দিয়ে নিবে। কিন্তু যারা এখন গরিব লোক, যারা খেতে পারছে না, যারা দিন আনে দিন খায়, তাদের অবস্থার উন্নতি কই? তাদের অবস্থার উন্নতি তো হচ্ছে না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, ভারতের অর্থব্যবস্থা একটু মিশ্র প্রকৃতির। মানে এখানে বাজার অর্থনীতিও থাকবে, মার্কেট ইকোনমিও থাকবে, সমাজতান্ত্রিক ইকোনমিও থাকবে, দুটাকে মিলিয়ে ভারতের অর্থব্যবস্থা। অর্থাৎ বাজার অর্থনীতি কি? বাজার অর্থনীতি হচ্ছে এমন এক প্রকার অর্থনীতি যেখানে সরকার কোনোভাবেই হস্তক্ষেপ করবে না, যে তুমি কি করছো, আমার পয়সা আছে, আমি ব্যবসা করছি ভাই, আমি প্রফিট করছি, আমি একটা ট্যাক্স দেবো, ব্যাস। গভর্নমেন্ট ডাজন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রাইট টু ইন্টারফেয়ার ইন মাই কেস। কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতিতে, অর্থাৎ কমিউনিস্ট যারা, সমাজতান্ত্রিক অর্থনীতি কি বলা হয়? সবাইকে ইকুয়ালিটি নিয়ে চলতে হবে, যেটা আদৌ কোনো দিনও পসিবল না। একটা দেশে কোনো দিনও সব মানুষের কাছে ইকুয়ালিটি আসতে পারে না। এর একটা বড় কারণ হচ্ছে লোভ, বৈষম্য, এবং যেটা, এটা বলতে গেলে কেবলমাত্র শুনতে ভালো লাগে যে সবাই ইকুয়াল চান্স পাবে, আদৌ কেউ পায় না ইকুয়াল চান্স। ভারতীয় অর্থব্যবস্থা ওটার জন্য দুটাকে ভিত্তি করে গঠিত। একটা কি, বেশ তোমার মার্কেট ইকোনমি, আর একটা তোমার সমাজতান্ত্রিক ইকোনমি। এই দুটাকে নিয়ে আমাদের ভারতের ইকোনমিটা মিক্সড টাইপের ইকোনমি। বাজার অর্থনীতিতে বললাম কি, গভর্নমেন্ট ডাজন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রাইট টু ইন্টারফেয়ার ইন মাই কেস। কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতি কি করবে? গভর্নমেন্ট আমাকে নির্দিষ্ট সীমা করে দিবে যে তুমি 20,000 টাকার বেশি কামাতে পারবে না। 20,000 টাকার যদি তোমার 10 টাকাও বেশি হয়, ইউ হ্যাভ টু পে ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট, অ্যান্ড গভর্নমেন্ট উইল ডিস্ট্রিবিউট টু দ্য পিপল ইকুয়ালি। এইটা হচ্ছে মেন জিনিস। তো সবার একটা নির্দিষ্ট সীমা করে দিবে, ফলে সবার কাছে ইকুয়াল মানি থাকবে। তো এটাও ঠিক না, আবার পুরোপুরি একদম উপরে উঠাও ঠিক না, যে একদম নিচে, সে নিচেই থাকলে উপরে উপরেই থাকলো। ফলে পভার্টি লেভেলটা যে কবে হবে, সেটা খুব, পভার্টি লেভেল এখন আস্তে আস্তে অনেক দেরি, ঠিক আছে, আমি সেটা নিয়ে এখন ঢুকছি না। 20,000 টাকা। এবার এইভাবে করে কি, তো ভারতে কি মিক্সড ইকোনমি, যে গভর্নমেন্ট কিছু কিছু জিনিস আমাকে ধার্য করে দিবে, আবার আমিও নিজের মতো করেও কিন্তু চাইলে করতে পারবো। ঠিক আছে, কথা বোঝা গেল? এখানেই হচ্ছে মেন ব্যাপার। তো এবার তামা কি করলো, যখন এবার ইতিহাসে ফিরি, মোহাম্মদ বিন তুগলক যখন তামার মুদ্রা প্রচলন করলো, তামার মুদ্রাতে একটু কঠিন নকশা দিত না ভাই, এত সহজ নকশা, বাড়ি বাড়ি মানে তামা গলিয়ে তামার কয়েন তৈরি করছে, এবং তামার কয়েনটাকে এমনভাবে ছড়ালো তামার কয়েনটা, যে মুদ্রাস্ফীতি হয়ে গেল রাত বেরাত। জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে গেল, কোনো কিছু কেনা সম্ভব হলো না। পরবর্তীকালে যখন হিসাব করে দেখা যাচ্ছে যে তখন অনেক নকল জালিয়াতি তামার মুদ্রা বাজারে প্রচলন হচ্ছে। এটা ছিল মেন ব্যাপার। তো এই দুটা কারণের জন্যই কিন্তু মূলত মোহাম্মদ বিন তুগলককে কি বলা হয়? পাগলা রাজা। মোহাম্মদ বিন তুগলককে কি বলা হয়? পাগলা রাজা। এরপর আমি চলে যাই কোথায়? এর অন্যতম শাসক এই বংশেরই, যাকে আমরা দিল্লি সালতানাতের আকবর হিসাবেও চিনি। একটা পেলাম দিল্লি সালতানাতের সিকান্দার, এটা পাবো দ্য আকবর অফ দিল্লি সালতানাত। প্রথমে আমি লিখি গিয়াস উদ্দিন তুগলক। গিয়াস উদ্দিন তুগলক। এরপরে কে? মোহাম্মদ বিন তুগলক। আর এরপর কে? ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক।
ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলক কিন্তু বলতে গেলে খুব জ্ঞানীগুণী এবং অত্যন্ত দক্ষতার সাথে তুগলক বংশের যে গৌরব সেটাকে কিন্তু তুলে ধরেছিলেন। ফিরোজ শাহ তুগলক বিভিন্ন জিনিস বা প্রায় যদি বলেন প্রচণ্ড উদারনৈতিক ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, সাথে সাথে অন্যান্য ধর্মকেও খুব ভালোভাবে ট্রিট করতেন। ফিরোজ শাহ তুগলক প্রায় 12,000 এর বেশি শহর নির্মাণ করেন, অর্থাৎ উন্নয়নে ফিরোজ শাহ তুগলকের মতো উন্নয়ন কেউ করেনি। ফিরোজ শাহ তুগলকের মতো উন্নয়ন কেউ করেনি। এমনকি কুতুব মিনার, দিল্লির কুতুব মিনার, যেটা কুতুবউদ্দিন আইবক বানাতে চেয়েছিল কিন্তু করতে পারেনি, তার চতুর্থ আর পঞ্চম তলাতে বজ্রাঘাত হয়। বজ্রাঘাত মানে বাজ পড়ে ভেঙে যায়, এবং সেই তালাগুলাকে পুনর্নির্মাণ কে করান? ফিরোজ শাহ তুগলক। কি দরকার ছিল? অপর একটা শাসকের ভেঙে গেছে সৌধ, তাতে আমার কি ভাই, আমার কি, আমার তো ভালো, আমি তার থেকে একটা উঁচু বানাতে পারবো। কিন্তু ফিরোজ শাহ তুগলকের সেরকম কিছু ছিল না, ভেঙে পড়ে গেছে। আচ্ছা, এতদিনের একটা ঐতিহ্যবাহী জিনিস, একটা স্মৃতি যেটা আমাদের দিল্লিকে সবার উঁচুতে করে রেখেছে, এটাকে আমি নির্মাণ করাবো। ফিরোজ শাহ তুগলক নিজে এত উদার নৈতিক মনোভাব রেখে কুতুব মিনারের চতুর্থ পঞ্চম তালাটাকে পুনর্নির্মাণ করান। ফিরোজ শাহ তুগলকের জন্য কুতুব মিনারে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের ভ্রাতৃত্ববোধের পরিচয় পাওয়া যায়। ফিরোজ শাহ তুগলক চতুর্থ ও পঞ্চম তলাতে কুতুব মিনারের চক্র, বাঁশি, চক্র কি ভগবান বিষ্ণু হাতে সুদর্শন চক্র চলতে, চক্র, বাঁশি, ময়ূরপঙ্খ, এই সমস্ত মানে কলাকৃতি সেখানে নির্মাণ করে, এবং তার পাশাপাশি কিন্তু কয়েকটা আরবি শব্দও লেখা রাখেন। জানি না সেটা দোয়া না কি, কারণ আমার সেই ব্যাপারে কোনো নলেজ নাই। কিন্তু এই যে কুতুব মিনারের মধ্যে যে ভ্রাতৃত্ববোধের পরিচয় ঘটান কিন্তু ফিরোজ শাহ তুগলক। প্রায় 12,000-এর বেশি তিনি শহর নির্মাণ করেন। জৌনপুর সবচেয়ে বিখ্যাত। জৌনপুর, যৌনপুর না, কিন্তু জৌনপুর, উচ্চারণটা জৌনপুর কিন্তু খুব ফেমাস সিটি। কোটলা দুর্গ নির্মাণ করেন। কোটলা দুর্গ, এবার দেখো একটা কোটলার সাথে তোমরা একটা মিল পাবে, ফিরোজ শাহ কোটলা, মিলছে? একটা স্টেডিয়াম আছে ফিরোজ শাহ কোটলা, যেখানে ক্রিকেট খেলা হয়। ফিরোজ শাহ কোটলা মনে আছে তো? এই যে কোটলা, কোটলা শহরটা নির্মাণ, কোটলা দুর্গকে নির্মাণ করেন ফিরোজ শাহ, এবং কোটলা দুর্গের ঠিক পাশে সে স্টেডিয়ামটা তৈরি। তাই কি নাম দেওয়া হয়েছে স্টেডিয়ামটার নাম? ফিরোজ শাহ। এখান থেকে ফিরোজ শাহ নিয়ে নিচে, আর এখান থেকে কোটলা, কোটলা দুর্গটার নাম ফিরোজ শাহ কোটলা, একটা স্টেডিয়াম। কোটলা দুর্গ নির্মাণ করেন তিনি। একটাই জিনিস খারাপ করেন, হিন্দু ধর্মের উপর এতদিন ধরে যখন মুসলিম অ্যাটাকার্সরা আসে, তখন হিন্দু ধর্মকে, হিন্দু ধর্ম না ঠিক, মুসলিম বাদে অন্যান্য ধর্মের উপর একটা ধর্ম কর আরোপ করা, যেটা খুব বাজে জিনিস ছিল। কেউ তার ধর্ম পালন করবে, এটার জন্য তাকে কেন ট্যাক্স দিতে হবে? ওয়াই শুড দে পে দেয়ার ট্যাক্সেস ফর মেনটেনিং দেয়ার রিলিজিয়ন? কেন, কি দরকার? কি দরকার ভাই? আমি আমার ধর্ম আমার মতন করে পালন করব, সেটার জন্য আমি কেন অপর কোনো শাসককে কেন ট্যাক্স দেবো? ওয়াই শুড আই পে ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট ইফ আই এম ফলোয়িং মাই রিলিজিয়ন? তো এই জিনিসটা তো মোহাম্মদ কাসেমি করে গেছিল, কিন্তু এই জিনিসটা মোটেও ভালো ছিল না। এবং সম্রাট আকবর এটা বুঝতে পারে যখন তিনি যোধাবাইকে বিয়ে করেছিলেন তারপর, কারণ এরপর আমরা সম্রাট আকবরে আসবো যখন, তখন বলবো। তো ফিরোজ শাহ কিন্তু উদারনৈতিক ব্যক্তিত্ব থাকলেও তিনি কি করেছিলেন? একটাই ভুল কাজ করেছিলেন, যে এই যে তার উদারনৈতিক দৃষ্টিধারা থেকে কিন্তু এটা বলতে পারে একটা একটু খামখেয়ালিপনা ছিল, কিংবা ইনফ্লুয়েন্স ছিলেন কিনা আমি বলতে পারছি না। ফিরোজ শাহ কিন্তু চাইলেই জিজিয়া করটাকে শেষ করে দিতে পারতেন, কিন্তু তিনি জিজিয়া কর শেষ করেন, উল্টা এক স্টেপ এগিয়ে যান। কি করে? এবার এতদিন আগে ব্রাহ্মণদের উপর কিন্তু জিজিয়া কর নেওয়া হতো না, এরপর থেকে ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেন। তো ব্রাহ্মণদের ওপর জিজিয়া করকে আরোপ করেন ফিরোজ শাহ তুগলক। এত গুণ, ভালো ভালো গুণ, কিন্তু একটা খারাপ গুণ কি? ব্রাহ্মণদের উপর জিজিয়া কর। আমি কি বলবো, ব্রাহ্মণ কেন? কোনো ধর্মের কাছ থেকে কোনো ট্যাক্স নেওয়া উচিত না যদি তারা নিজের রিলিজিয়ন ফলো করে। কেন দিবে ভাই ট্যাক্স? কেন দিবে? তো যাই হোক, তার হয়তো সেই রকম সুবুদ্ধি তখন উদয় হয়নি যেটা সম্রাট আকবরের হয়েছিল, কি আর করা যাবে। ফিরোজ শাহ তুগলক
এরপর তিনি কি করেন, জৌনপুর নির্মাণ করেন। জৌনপুর একটা শহর, 12,000-এর বেশি শহর নির্মাণ হয়। কোটলা দুর্গ নির্মাণ হয়। ব্রাহ্মণদের উপর কি করে, জিজিয়া কর চালু করে। এবং এরপরেও কি করে, এই সময় কৃতদাসের সংখ্যা ছিল সবচেয়ে বেশি, প্রায় 1,80,000। আর এই সব কৃতদাস 90% আসতো রোম থেকে আর মিশর থেকে। আমরা জেনেছি যে কেন নাম ওর, 1 মিনিট, মালিক কাফুর কোথাকার ব্যক্তিত্ব ছিল, ইজিপ্টের, মিশরের। তো এই সময় রোম বা মিশর থেকে কিন্তু প্রচুর পরিমাণে কৃতদাস সেল হতে থাকে এবং ভারতে এই সময় সবচেয়ে বেশি কৃতদাস ছিল, প্রায় 1,80,000-এর মতো কৃতদাস ভারতে এসেছিল। এটা কে কিনেছিল, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের যেমন একটা ব্যক্তি সম্পূর্ণভাবে ভালো হয় না কিংবা খারাপও হয় না, সেরকমভাবে ফিরোজ শাহ তুগলকের মধ্যে ভালো গুণ হাজার থাকলেও 2-4টা কিন্তু নেতিবাচক গুণ ছিল। যে কৃতদাসও কিন্তু আমরা একটা খুব ভালো গুণ হিসাবে দেখবো না, আমরা কিন্তু এটাকে একটু সমালোচনার দৃষ্টিতেই দেখব। ফিরোজ শাহ তুগলক যেহেতু উন্নয়ন চেয়েছিলেন দিল্লি সালতানাতের, এবং সম্রাট আকবরও কিন্তু পরবর্তীকালে মোগল সাম্রাজ্যতে এসে যখন মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় 1526-এর পর, তিনিও চেয়েছিলেন যে তার এই মুঘল সালতানাতের মাধ্যমে গোটা ভারতবর্ষকে উন্নীত করতে। যেহেতু ফিরোজ শাহ তুগলকের একই দৃষ্টি ছিল, তাই ফিরোজ শাহ তুগলককে বলা হয় দ্য আকবর অফ দ্য দিল্লি সালতানাত। আকবর অফ দ্য দিল্লি সালতানাত কাকে বলা হয়, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলককে বলা হয় দিল্লি সালতানাতের আকবর। কি বলা হয়, দিল্লি সালতানাতের আকবর। কি বলা হয়, দিল্লি সালতানাতের আকবর। ফিরোজ শাহ তুগলককে কি বলা হয়, দিল্লি সালতানাতের আকবর। ঠিক আছে, কারণ কি, তার একমাত্র উন্নীত করার মনোভাবের জন্য। ওকে, তো আমি ফিরোজ শাহ কোটলার ব্যাপারে অলরেডি বলে দিয়েছি। 12,000+ শহর, জৌনপুর শহর নির্মাণ হয়েছিল, কোটলা দুর্গ 1,80,000 কৃতদাস ছিল, এবং ব্রাহ্মণদের উপর তিনি জিজিয়া কর কিন্তু আরোপ করেছিলেন। এবং এটাও বলে দিলাম যে তাকে বলা হয় কি, দিল্লির সুলতানি শাসনের আকবর। তো এটাই ছিল আজকে আমাদের শেষ। এরপর ফিরোজ শাহ তুগলকও কিন্তু আমাদের প্রায়, হ্যাঁ, ফিরোজ শাহ তুগলক কিন্তু মোহাম্মদ বিন তুগলকের যে ভুলগুলো সেটা কিন্তু অনেক কিছু শিখেছিলেন। এবং ফিরোজ শাহ তুগলক এরপরে তামার মুদ্রায় প্রচলন করেন, কিন্তু তামার মুদ্রার মধ্যে ডিজাইনটা এত কঠিন করে দেন যাতে সহজে সেটা নির্মিত হয়নি, মানে সহজে নির্মাণ করা সম্ভব হয়ে ওঠেনি। ফলে কিন্তু মুদ্রাস্ফীতি অনেকটা লেভেলে চলে আসে, যেটা একদম হাই চলে গেছিল ওটা ধীরে ধীরে তিনি একটা ঠিক জায়গায় নিয়ে চলে আসেন কে, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক যেমন ন্যায় নীতি পরায়ণ, অমনি কি ছিলেন, প্রচণ্ড উদারনৈতিক ব্যক্তিত্ব। তো ফিরোজ শাহ তুগলকের ব্যাপারে তো এটাই ছিল মেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি ভুলে যাচ্ছি, ফিরোজাবাদ যে শহর ছিল, আমি ভাবছিলাম কিছু একটা বাদ যাচ্ছে। ফিরোজাবাদ একটা শহর আছে, এই ফিরোজাবাদও কিন্তু নির্মাণ করেন কি, ফিরোজ শাহ তুগলক। নিজের নামের উপরেই এই শহরটা তিনি নির্মাণ করেছিলেন, ফিরোজাবাদ, যেখানে ফিরোজ কথাটা আছে, ফিরোজ শাহ তুগলকের ফিরোজ, আর ফিরোজাবাদ হচ্ছে এই শহরটা নির্মাণ করেন। এছাড়াও যেহেতু তিনি একটা অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন, মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের পাশাপাশি তিনি কিন্তু হিন্দু ধর্মের উপরেও কিন্তু মানে একদম সেম টাইপের তিনি দেখাশোনা করতেন। সেটার জন্য হিন্দু শাস্ত্র অধ্যয়ন করার জন্য তিনি কিন্তু একটা কমিটি তৈরি করেন, কমিটি বা একটা দল তৈরি করেন। এই দল বা কমিটি কি করে, কিন্তু হিন্দু ধর্মের যে বিভিন্ন শাস্ত্রীয় ধর্মগ্রন্থ, অর্থাৎ রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ, অরণ্যক, আত্রেয় অরণ্যক, তাত্রেয় অরণ্যক, উপনিষদ, বিশেষ করে মণ্ডুক্য উপনিষদ, কথোপনিষদ, এছাড়া বিভিন্ন পুরাণ, এই সমস্ত কিন্তু তারা কি করে, ট্রান্সলেট করে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে, এবং হিন্দু ধর্মের নেতিবাচক দিকগুলি, যে মানে ব্রাইট দিকগুলি, সেগুলো কিন্তু সবার সামনে তুলে ধরার চেষ্টা করেন। তো রামায়ণ ও মহাভারত অনুবাদ কে করেন, রামায়ণ ও মহাভারত অনুবাদ কে করান, ফিরোজ শাহ তুগলক। কে করেন, বাদাউনি। কে করেন, বাদাউনি।
রামায়ণ ও মহাভারত অনুবাদ কে করেছিলেন? সংস্কৃত থেকে বাদাউনি। কে করেছিলেন? বাদাউনি। তো এই ছিল আজকের আমাদের গোটা ভিডিও তুগলক ডাইনেস্টির ব্যাপারে। আজকে তুগলক ডাইনেস্টিও শেষ। আমি হালকা একটা সৈয়দ বংশের ব্যাপারে, বেশি কিছু পড়ার জন্য নাই। সৈয়দ বংশের একমাত্র প্রতিষ্ঠাতা খিজরে খান, এতটুকুই তোমরা মনে রাখো। এর চেয়ে বেশি আর কোনো প্রশ্ন সৈয়দ বংশ থেকে আসে না। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি টিপে পাশে থেকো এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য IQ বুস্টার to make your IQ more sharper. And thanks for watching. See you in the next video.